ব্রেকারের একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে আর্ক কন্ট্যাক্টের মধ্য দিয়ে। আর্ক কন্ট্যাক্টটা করে কি, প্রথমেই খুলে না, প্রথম হচ্ছে এর রেজিস্ট্যান্স বেশি, তো এই শর্ট সার্কিট কারেন্টের মধ্যে পাস করায়, তারপরে সে খুলে দেয় এবং এর উপরেই থাকে আমাদের সেই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারটা, যেটা হচ্ছে পরে এই আর্কটাকে এর মধ্য দিয়ে নিয়ে যায়। সো কেয়ার ব্রেক সার্কিট ব্রেকারের ভিতরে সিনারিওটা বুঝতে পারছেন? এখানে দুইটা ধরনের রাস্তা থাকবে বা সুইচ থাকবে, সুইচিং সিস্টেম থাকবে। প্রথমে হচ্ছে মেইন কন্ট্যাক্টটা বন্ধ থাকবে, এটা রেজিস্ট্যান্স কম, আর উপরে আর কন্ট্যাক্টের রেজিস্ট্যান্সটা বেশি। যখন কারেন্ট আসবে এইদিকে, সে দুইটা রাস্তা পাবে, কিন্তু এই রাস্তায় রেজিস্ট্যান্স কম থাকার কারণে এই দিয়ে পাস করে লোডে চলে যাবে। কিন্তু যখন একটা শর্ট সার্কিট ফল্ট হবে, তখন এই মেইন কন্ট্যাক্টটা প্রথমে খুলে যাবে। এরপরে কারেন্ট কিছু সময়ের জন্য আর্কিং কন্ট্যাক্টের মধ্যে দিয়ে যাবে, আর এর কিছু সময় পরে ব্রেকারটা খুলে যাবে, এবং এই আর্ক কন্ট্যাক্টের মধ্যেই আমাদের আর্ক এক্সটিংগুইশিং চেম্বারটা থাকে। এর মধ্যেই কিন্তু আর্ক তৈরি হয়, মেইন কন্ট্যাক্টের মধ্যে কোনো আর্ক তৈরি হয় না। এটা আপনারা একটু এই যে ওয়ার্কিং প্রিন্সিপলের মধ্যে এই কয়েকটা পয়েন্ট একটু রিডিং করেন দ্রুত। আমি যা বললাম এই জিনিস এখানে বলা আছে। এই চিত্রটা এখানে না, তাহলে মনে থাকবে এই পড়াটা পড়ানোর সময়। মেইন কন্ট্যাক্টের রেজিস্ট্যান্স কম। সামনে যাই। এরপরে দেখেন যে ওয়েল সার্কিট ব্রেকার আছে। ওয়েল সার্কিট ব্রেকারের চিত্রটা দেখেন একটু, আমাকে একটু কেউ বলেন তো, এই কোশ্চেনটা আমি সবার কাছেই করি, যে ওয়েল সার্কিট ব্রেকারের উপরে যে আপনি দুইটা পাইতেছেন, এখানে কয়টা ফেজ আছে আমাকে একটু কেউ বলেন তো। সার্কিট ব্রেকারটা কয়টা ফেজের প্রোটেকশন দিতেছে ভাবে চিন্তা করে বলেন। আর কেউ? এই যে কয়টা ফেজ, এটা যদি সার্কিট ব্রেকার হয় একটা, তাই না? ভেরি গুড। এটা আমি অনেককে সবাইকে কোশ্চেন করি, ম্যাক্সিমাম উত্তর দিতে পারে না আমার পার্সেন্ট। এখানে দেখেন যে এই বাম পাশের চিত্রটা হচ্ছে ইনকামিং লাইন, বুঝতে পারছেন? এই ইনকামিং লাইন হয়ে আমাদের সার্কিট ব্রেকারটা এই তেলের একটা ড্রামের ভিতরে ঢুকছে, ঢুকে দেখেন এই কন্ট্যাক্টটাই কিন্তু আবার বের হয়ে গেছে, তাই না? এখানে ফেজ কয়টা? একটা ফেজ না, একটা ঢুকছে, সেটাই বের হয়েছে। এবং দেখেন যে যখন ইনকামিং লাইনগুলা, তার এখানে কতগুলো ওই যে আপনারা ইনসুলেশনের জন্য ডিস্কগুলো ব্যবহার করা হয়, সেই ডিস্কগুলো দেওয়া হয়েছে, পোর্সেলিন ডিস্কগুলো। আর এই ডিস্কের ভিতরটা থাকে হলো, বুঝতে পারছেন? যে এই আপনার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরগুলা এই ডিস্কগুলোর ভিতরে দিয়ে গিয়ে আপনার তেলের এই যে চেম্বারটা, এই চেম্বারের ভিতরে চলে গেছে। এবং নিচে, একেবারে নিচে দেখেন যে মুভিং কন্ট্যাক্টটা আছে, আর উপরের যে কন্ট্যাক্টটা সেটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট। সো এই মুভিং কন্ট্যাক্টটা তাহলে একমাত্র নিচে নামতে পারে, তাই না? নিচে নামলে ব্রেকারটা ব্রেক হয়ে যাবে, তাই না?
আর যখন হচ্ছে মুভিং কন্ট্যাক্টর উপরের দিকে উঠে ফিক্স কন্ট্যাক্টের সাথে লেগে যায় তখন ব্রেকারটা ক্লোজ হয়ে যায় এবং কারেন্টটা কন্ট্যাক্ট করতে থাকে। সো এখানে দেখেন এরকম একটা ফেজকে সে প্রোটেকশন দিতে পারতেছে। আর এখানে আর্ক এক্সটিংগুইশিং মিডিয়ামটা কি বলেন তো? ওয়েল, তাই না? ওয়েল দেখেন এই যে নীল কালারের হালকা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে পুরোটাই তেল। আর তেলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে এয়ারের থেকে বেশি। সো এখানে আর্কে এক্সটিংগুইশ করা দ্রুত হয়ে যায়। সো এখন আর্ক এক্সটিংগুইশিং মিডিয়ামটায় কি হয়? এটা তো তেল, তো তেলের মধ্যে থাকে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোকার্বন থাকে। ম্যাক্সিমাম তেল হচ্ছে হাইড্রোকার্বন ওয়ালা তেল। যখন আর্ক তৈরি হবে এই যে তেলটা ভেঙে কার্বন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কার্বনটা কি? কার্বন একটা কঠিন ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সলিড টাইপের ম্যাটেরিয়াল। এই কার্বনের সলিড ম্যাটেরিয়াল গুলো এই তেলের ড্রামের নিচে হচ্ছে জমা হয়ে থাকে। আর হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, সে বাবল আকারে এই যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে বাবল আকারে উৎপন্ন হবে। এখন এই বাবলটা করে কি? আমাদের আর্ককে এক্সটিংগুইশ করার জন্য পরোক্ষভাবে সহায়তা করে। কিভাবে করে? হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে আর্ক উৎপন্ন যখন হয় তখন হচ্ছে অনেক তাপমাত্রা উৎপন্ন হয়, হিট প্রডিউস হয়। হাইড্রোজেন গ্যাসটা এই হিটকে অ্যাবজর্ব করে এবং এই হাইড্রোজেন গ্যাসটা এই হিটকে অ্যাবজর্ব করার কারণে মাঝখানের যে মিডিয়ামটা সেটা হচ্ছে আপনার ঠান্ডা হয়ে যায়। সোর্স আর কোনো জিনিস যদি ঠান্ডা হয় তার রেজিস্ট্যান্স বাড়ে না কমে? ম্যাটেরিয়াল বিশেষ করে ঠান্ডা হলে বাড়ে রেজিস্ট্যান্স। কোনো জিনিস আপনারা এই জিনিসগুলো একটু হ্যাঁ কমে। একটু দেখাই যাবো, এটা ধরেন একটা ওয়্যার, এর মধ্য দিয়ে ইলেকট্রন পাস হইতেছে, ইলেকট্রন পাস হওয়ার কারণেই ইলেকট্রিসিটি প্রবাহিত হইতেছে। এই ওয়্যারের নিজস্ব কিছু অনুপরমাণু থাকে। এই অনুপরমাণুগুলো যখন ঠান্ডা থাকে তখন মনে করেন যে স্থির অবস্থায় যদি মনে করেন তাপ দেন, হিট দেন, তাহলে এরা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ধাক্কা মারে পাশে। ইলেকট্রন পাস হওয়ার আগে একটা রাস্তা পাই। এখন এগুলো যখন ধাক্কাধাক্কি শুরু করবে ইলেকট্রন যাতে একটু সমস্যা হবে ইলেকট্রন পাস হওয়ার জন্য। যখন কোনো কন্ডাক্টর ম্যাটেরিয়াল গরম হয়ে যায় তার রেজিস্ট্যান্স বেড়ে যায়। কিন্তু ব্যতিক্রম কি জিনিস বলেন তো? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে যখন গরম হয়ে যায় তখন তার রেজিস্ট্যান্স কি হয়? কমে যায়। এটা ম্যাটেরিয়াল মানে কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, বেসিক পার্থক্য। কন্ডাক্টরে হচ্ছে তাপ দিলে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ে, আর সেমিকন্ডাক্টরে তাপ দিলে রেজিস্ট্যান্স কমে। বুঝা গেল? তাহলে কি কি বললাম? যে এই হাইড্রোজেন গ্যাসটা যে বাবল আকারে উৎপন্ন হয়, এটা আর উৎপন্ন হওয়ার ফলে এই যে এখানে যে তাপমাত্রা বৃদ্ধিটা পেল, এই হাইড্রোজেন গ্যাসগুলো এই তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করে নেয় নিজের মধ্যে। এবং দেখেন উপরে সাদা অংশটা আছে না, বাবলগুলো, হাইড্রোজেন বাবলগুলো উপরে এই সাদা অংশের মধ্যে বুদবুদ আকারে উঠে এসে জমা হয়। তাহলে এই যে এখানে এই তেলের যে চেম্বারটা তার মধ্যে একটা প্রেসার তৈরি হয়ে যাইতেছে না, উপরে হাইড্রোজেন গ্যাসগুলো এসে জমা হইতেছে না। সো এখানে একটা প্রেসার রিলিজ ভালভ রাখতে হয়। হাইড্রোজেন গ্যাসের যে প্রেসারটা সেটাকে কমায় দেওয়ার জন্য ভালভটা খুললে হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে এখানে আপনারা সবুজ কালারের যে পয়েন্ট ইয়া করে আছে, সবুজ কালারের লাইনগুলো একটু পড়েন। Yeah.
করছেন সবাই সবুজ কালার লাইনগুলো বোঝা গেছে? ওকে, তাহলে দেখেন এবার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে আসেন। আপনি নিজেরাই এখন বলতে পারবেন যে প্রথমে দেখেন যে মিনারেল অয়েল হ্যাজ বেটার ইনসুলেটিং প্রপার্টি দ্যান এয়ার, যেটা আপনারা জানেনই যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ বেশি বাতাসের চেয়ে তেলে, এই জন্য ইনসুলেশনও বেশি। তারপর দেখেন যে অয়েল প্রোভাইডস কুলিং বাই হাইড্রোজেন ক্রিয়েটেড বাই আর্ক, এটা তো আপনারা পড়ে আসেন যে হাইড্রোজেন বাবলার মাধ্যমে আর্কটাকে সে নিভায় দেয়। এবার অয়েল তো ইজিলি অ্যাভেলেবল, ইট হ্যাজ ওয়াইড রেঞ্জ অফ ব্রেকিং ক্যাপাবিলিটি। ডিসঅ্যাডভান্টেজে প্রথমটাই আপনাদের মাথায় আসা উচিত, এটা লিকেজ প্রবলেম থাকতে পারে, এটাতে আগুন ধরার প্রবলেম থাকতে পারে, তাই না? সো এগুলো এখানে দেখেন যে ইট ইজ ইনফ্লেমেবল, মানে হচ্ছে এই হচ্ছে আগুন দাহ্য পদার্থ, সো আগুনের একটা রিস্ক থাকে। ইট মে ফর্ম অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার উইথ এয়ার, বাতাসের জলীয় বাষ্প যদি আপনার এই তেলের মধ্যে চলে আসে তাহলে এক্সপ্লোসিভ তৈরি হতে পারে, এটা বলতেছেন। আর ইট রিকোয়ার্স মেইনটেনেন্স, এটা তো অবশ্যই দরকার, কারণ ওই যে হাইড্রোজেনের গ্যাসটা বের করে দেওয়ার জন্য লাগে। যদি ময়েশ্চার তেলের মধ্যে ঢুকে যায় তাহলে যেহেতু বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কম, এই মিক্সচারটা বাতাস এবং তেলের মিক্সচারটা এর ইনসুলেশন প্রপার্টিকে কমায় দিবে বা ডাইইলেকট্রিক স্ট্রেংথকে কমায় দিবে। অয়েল লিকেজ প্রবলেম আছে, oil has to be replaced after some operation because of carbonization of oil, সেটা তো বুঝলেন তাই না? তেলের এই যে কার্বন যে ভেঙে গেল, কার্বনটা এই তেলের এই চেম্বারটার নিচে জমা হয় এবং সেই তেলের কোয়ালিটিটাকে আস্তে আস্তে ডিগ্রেড করে দেয়। সো এটা এখন ইউজ করা হয় না, বুঝতে পারছেন? এই ওয়েল সার্কিট ব্রেকারগুলো এখন আর ইউজ করা হয় না এইসব সমস্যার জন্য। সো এখন হচ্ছে আপনাদের ওই পুরাতন এয়ার ব্লাস্ট, ভ্যাকুয়াম আর হচ্ছে SF6 সার্কিট ব্রেকার বেশি ব্যবহার করা হয়। এরপর আসেন যে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, পরের পেজটা চলে আসেন। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার এবং অয়েল সার্কিট ব্রেকার মোটামুটি একই, পার্থক্যটা একটু দেখেন। এখানে দুইটা এই আপনার চেম্বারের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে, মাঝামাঝি দেখেন টার্মিনালস বলে একটা পার্ট দেখতে পাচ্ছেন। এই টার্মিনালসের উপরেরটা হচ্ছে একটা চেম্বার, টার্মিনালসের নিচেরটুকু হচ্ছে আরেকটা চেম্বার। টার্মিনালের উপরের চেম্বারটুকু বলা হয় হচ্ছে এই যে টপ চেম্বার লেখা আছে বা আর্ক এক্সটিংগুইশিং চেম্বার, আর নিচের চেম্বারটাকে বলা হয় সাপোর্টিং চেম্বার। এখন মিনিমাম অয়েল কথাটা কেন বলা হয়েছে শোনেন। ওয়েল সার্কিট ব্রেকার যেটা আগেরটা পড়ছে, সেখানে আপনার পুরা তেলের ড্রামটার মধ্যে আপনার হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হতে পারত এবং কার্বনটা নিচে জমা হতে পারত। এখন আমরা যদি আর্ক এক্সটিংগুইশিং যে জায়গাটুকু, মানে হলো ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের যে জায়গাটুকু, সেটাকে যদি একটা চেম্বারে আমরা আলাদা করে রাখতে পারি, তাহলে এই ধরনের সার্কিট ব্রেকারটায় তেলের পরিমাণকে আমরা কমায় নিয়ে আসতে পারি না? বুঝতে পারলাম যে আর্ক উৎপন্ন হলে কি হয়, কারেন্ট তেলটা ভেঙে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন উৎপন্ন হয়। এখন এই আর্ক যেখানে উৎপন্ন হয় সেই চেম্বারটুকুকে যদি আমরা আলাদা করে রাখতে পারি, তাহলে ওই জায়গাটুকু তেলটাকে জাস্ট রিপ্লেস করলে হয়ে যাইতেছে না? যেটা আগে ওয়েল সার্কিট ব্রেকারে পুরো তেলের উপরই তার প্রভাব পড়তো, পুরো তেলের কোয়ালিটিটাই সে নষ্ট করে দিতে পারতো। এই জন্য এটার নাম হচ্ছে মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকার। এটাও তেল লাগে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে। আর এখানে এটা কয়টা ফেজের জন্য বলেন তো? একটা ফেজের জন্য, তাই না? এবং এই জিনিসটা দেখেন যে উপরে যে ওয়েল লেভেল দেখতে পারতেছেন, ওয়েল লেভেলের নিচে আপনারা একটা গ্যাস ভেন্ট না, ওয়েল লেভেলের ঠিক নিচে বাম দিকে একটা রাস্তা দেখতে পারতেছেন না? খয়েরি কালারের, এটা হচ্ছে ইনকামিং টার্মিনালটা। গ্যাস ভেন্ট না, ওয়েল লেভেলের ঠিক নিচে। ঠিক, তারপর দেখেন যে এই ইনকামিং টার্মিনালটা এসে ফিক্সড কন্টাক্ট এবং তারপর দেখেন যে মুভিং কন্টাক্ট। এখন এই যে এই অবস্থাটা কি সার্কিটটাকে ব্রেক হয়ে আছে না? ছবি দেখেন, ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট কি লেগে আছে একটা একটার সাথে? মাঝখানে একটু গ্যাপ আছে, তাই না? ফাঁকা আছে। এটা যখন হচ্ছে ফাঁকা না থাকে তখন কারেন্টটা এই যে ইনকামিং টার্মিনাল হয়ে ফিক্সড কন্টাক্ট মুভিং কন্টাক্ট হয়ে, দেখেন টার্মিনাল আছে না একটা, দেখতে পাচ্ছেন? টার্মিনাল হচ্ছে তার আউটগোয়িং টার্মিনাল, এদিক দিয়ে বের হয়ে যায়। আর দেখেন সাপোর্টিং যে চেম্বারটা, নিচের যে চেম্বারটা, তার মধ্যে একটা অপারেটিং রড দেওয়া আছে। অপারেটিং রডের কাজ কি? মুভিং কন্টাক্টটাকে নিচের দিকে নিয়ে আসা এবং ফিক্সড কন্টাক্টের সাথে আবার যখন ফল্ট ক্লিয়ার হয়ে যায় তখন ফিক্সড কন্টাক্টের সাথে আবার লাগাই দেওয়া।
বুঝতে পারছেন? ছবিটা দেখতেছেন সবাই? ওকে, তাহলে এইটা হচ্ছে মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকার। আর গ্যাস ভেন্টটা তো বুঝতেই পারতেছেন, হাইড্রোজেন বাবলটা যে উৎপন্ন হয় সেই গ্যাস ভেন্ট দিয়ে হাইড্রোজেন বাবলটাকে বের করে আনা হয়। সো এটাও আপনারা একটু এই পড়েন মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকারটা। এটা সবার আচ্ছা দুটো পার্ট। অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা একটু সাইন করে করে তার পাশে দিয়ে দিবেন, একটা কলাম করে তার পাশে উপরে ডেট লেখা আছে, ডেট লিখে দিবেন। মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকারটা আমি আশা করি সবার পড়া হয়েছে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, নিচের যে অপারেটিং রডটা এটা কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি এই জায়গাটার মধ্যে, তাই না? কারণ এটাই ফিক্স কন্ট্যাক্টটাকে মুভিং কন্ট্যাক্টের থেকে আলাদা ব্রেক করে দিতেছে, তাই না? কারণ যখন ফল্ট হবে এটার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ না অপারেটিং রডটা। অপারেটিং রডটা হয় কি, একটা আপনি মোটরের সাথে যদি এক্সটার্নালি কানেক্ট করে রাখেন, সেই মোটরটা যখন ওভার কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট পায় তখনই জাস্ট ওই মোটরটা অপারেট করে। তখন ওই আপনি এই ব্যাপারটাকে ম্যানুয়াল থেকে অটোমেটিক করে দিতে পারতেছেন না। বুঝাইলাম? বুঝাইতে পারছি কি বললাম? এই যে অপারেটিং রডটা সেটাই আপনার এই মুভিং কন্ট্যাক্টটাকে উপর নিচে করতেছে না, বা ফিক্স কন্ট্যাক্ট থেকে ব্রেক করে দিতেছে না। যখন এই অপারেটিং রডটাকে ধরেন, এই অপারেটিং রডটা আপনি একটা মোটরের মাধ্যমে এই ওঠানামাটা কন্ট্রোল করতেছেন, সেই মোটরটা আবার তো কার থেকে আপনার কারেন্টটা ইনপুট নিচ্ছে, ওভার কারেন্ট একটা রিলে থেকে নিচ্ছে মনে করেন। তাহলে এই সিস্টেমটাকে আপনি অটোমেটেড করে দিতে পারতেছেন না? জিনিসটা তোমার নাম নাই নিচে লাগে আপনি এই সেকশনে হ্যাঁ স্যার নিচে লাগে। আচ্ছা, এর পরের পেজে আপনারা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা একটু পড়েন। যে ডেটটা আছে তার বরাবর নিচে ঠিক আছে। এটা হয়ে গেলে পরে পেজে যান, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এটা হয়েছে সবার?
আচ্ছা পরে না 2 মিনিট পরে পরে হয়েছে সবার বলা উচিত তো আচ্ছা এরপরে পেজে আমাকে কি বলেন যে এয়ার প্লাস সার্কিট ব্রেকারের যে ছবিটা দেখতে পারতেছেন আপনারা সেখানে কয়টা পেজ হবে বলেন তো এক্স্যাক্টলি গুড এটা সবাই বুঝতে পারছেন এয়ার প্লাস সার্কিট ব্রেকারের পেজ কয়টা এই যে এখানে যে ছবিটা দেখানো হয়েছে ঠিক আছে স্যার কয়টা একটাই তাই না সবাই এটা বুঝতে পারছেন না কিন্তু এখানে দেখেন যে এখানে আপনার ব্রেকিং চেম্বার কয়টা দেখেন তো ব্রেকিং চেম্বার তিনটা তাই না ব্রেকিং চেম্বার তিনটা থাকে কি ভালো না খারাপ বলেন তো ভালো ভালো অবশ্যই ভালো তাই না কারণ হচ্ছে যখন আপনি এই যে দেখতে পারতেছেন যে একটা সাইকেলে আপনার দুইবার 0 পয়েন্টে যাইতে পারতেছেন সেই একটা সাইকেলই যদি আপনার এইখানে যে সিস্টেমটা তার মধ্যে দিয়ে যায় তাহলে সে কয়বার ব্রেক হইতেছে তিনবার 6 বার না বুঝতে পারছেন এই ব্যাপারটা একটা সাইকেলে সে দুইবার ব্রেক হলো একটা সাইকেলই যদি এই সিস্টেমটার মধ্যে দিয়ে যায় তাহলে সে 3 গুণে 6 বার ব্রেক হবে না আর যত বেশি ব্রেক হবে তত হচ্ছে আপনার ইন্টেন্সিটিটা কমে নিয়ে আসতে পারবেন না সো এই যে এখানে দেখেন এয়ার প্লাস সার্কিট ব্রেকারটা মানে ভালো কিন্তু এটা হচ্ছে একটু কস্টলি কেন কস্টলি এই যে বাতাস এই যে নিচে এয়ার রিজার্ভারের মধ্যে যে বাতাসটা তাকে একটা অনেক প্রেসারাইজড চেম্বারের মধ্যে রাখে সেই প্রেসারাইজ চেম্বারটার প্রেসার মেইনটেইন করার জন্য খরচ বেশি লাগে এবং হচ্ছে আর্ক এক্সটিংগুইশিং চেম্বারটা এই এয়ার প্লাস সার্কিট ব্রেকারে 3টা থাকে বা এর থেকেও বেশি পরিমাণ থাকতে পারে 2টা 3টা 4টা 6টা এরকম থাকতে পারে সো এই যে এই একটা এটা হচ্ছে এই ব্রেকারটা হচ্ছে একটু আনইকোনমিক্যাল কিন্তু এটা কাজ করে আবার ভালো এয়ার প্লাস সার্কিট ব্রেকারটা এটা যেহেতু হচ্ছে যেহেতু আপনার এটা প্রেসারাইজড বাতাস থাকে এয়ার রিজার্ভারের মধ্যে তাই হচ্ছে এই প্রেসারাইজড বাতাসগুলো আপনার ব্রেকিং করে যে সার্কিট ব্রেকারগুলো ব্রেক করার পর যে আর্কটা উৎপন্ন হয় তাকে খুব দ্রুত এক্সটিংগুইশ করে দিতে পারে এখানে দেখেন একটু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আমরা পড়ি দিস টাইপ অফ ব্রেকার্স এমপ্লয় এয়ার ব্লাস্ট অ্যাজ দ্য কোয়েঞ্চিং মিডিয়াম মানে হচ্ছে যে বাতাসের ব্লাস্টটা মানে বাতাসের তীব্র প্রবাহটার মাধ্যমে আর্ককে সে কোয়েঞ্চিং মিডিয়াম মানে হলো এক্সটিংগুইশন মিডিয়াম এই যে এক্সটিংগুইশ কোয়েঞ্চিং এগুলোর মানে হচ্ছে কমায় দেওয়া বা প্রতিহত করা আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম ইজ হাইলি প্রেসার কম্প্রেসড এয়ার দেখেন যে 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের জায়গার মধ্যে 20 থেকে 30 কেজি বাতাস কম্প্রেস হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন প্রেসারটা কত বেশি তো দেখেন এরপরে যে কন্টাক্টস আর ওপেন্ড বাই এয়ার ব্লাস্ট প্রোডিউসড বাই দ্য ওপেনিং অফ দ্য ব্লাস্ট ভালভ দেখেন এই যে তিনটা যে আপনার চেম্বার তার নিচের দিকে ভালভ আছে এই ভালভগুলো খুলে গেলে এগুলো কিন্তু বুশিং বুঝতে পারছেন ইনসুলেশন কিন্তু এই আপনার যে ডিস্কগুলোর মতো দেখতে পাচ্ছেন এইগুলোর ভিতরে হলো থাকে হলো চেম্বার থাকে মানে হচ্ছে এর ভিতর দিয়ে বাতাস পাস হইতে পারে সো এই বাতাসটা পাস হয়ে করে কি দেখেন এরপরে দিস এয়ার ব্লাস্ট কুলস দ্য আর্ক আমি বলছি আগে যে আর্ক যখন উৎপন্ন হয় সেখানে অনেক তাপমাত্রা উৎপন্ন হয় আর্কটাকে ঠান্ডা করে সুইপস অ্যাওয়ে দ্য আর্কিং প্রোডাক্টস টু দ্য অ্যাটমসফিয়ার আর্কটাকে সে কি করে বাতাস থেকে এই যে আপনার
এখানে যেহেতু কোনো চেম্বার নাই, আর্ক এক্সটিংগুইশিং চেম্বার নাই, মানে খাঁজ কাটা জায়গাগুলোর মধ্য দিয়ে পাস করানোর মতো জায়গা নাই, ডিরেক্টলি এই বাতাসটা পাস করে আর্কটাকে অ্যাটমসফিয়ারের দিকে নিয়ে যায় এবং অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়ার মাধ্যমে সে এই আর্কটার দূরত্ব বাড়ায় দেয়। দূরত্ব বাড়ানো মানে হলো রেজিস্ট্যান্স বাড়ানো, তারপর হচ্ছে আর্কটাকে ঠান্ডা করে এবং এরপরে দেখেন যে দিস র্যাপিডলি ইনক্রিজেস দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ বিটুইন দ্য কন্ট্যাক্টস অ্যান্ড প্রিভেন্টস ফ্রম রিএস্টাবলিশিং দ্য আর্ক। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই জিরো সাইকেলটার পরে দেখেন এই যে জিরো সাইকেলের পরে কিন্তু আরেকটা নতুন সাইকেল শুরু হইতেছে। আপনারা যদি এই মুহূর্তের মধ্যে আর্কটাকে এক্সটিংগুইশ করে বা ঠান্ডা করে দিতে পারে, তখন কি আর এরপরে যদি সিস্টেম ভোল্টেজটা এখানে চলে আসে তখন কি সে আর নতুন করে আর্ক তৈরি করতে পারবে? সো এই কথাটা এখানে বলছে যে যদি একটা জিরো পয়েন্টের মধ্যে আপনি সবকিছু শেষ করে দিতে পারেন, শর্ট সার্কিটের সবকিছু শেষ করে দিতে পারেন, তখন আর নেক্সটে ওই যে সিস্টেম ভোল্টেজটা আর্কটা তৈরি করতে পারবে না। এরপরে পেজে আসেন যে একটা সার্কিট ব্রেকারটা চিত্র দেওয়া আছে, এত কঠিন চিত্র আপনাদের দেবো না, আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন বেশি দেবো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখেন। সুবিধাগুলা আমি অসুবিধাটা আগে বলি যে অসুবিধা ছোট আছে, যে এখানে কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে, এটার জন্য একটু কস্ট বেশি লাগবে। আরেকটা হচ্ছে এটার প্রধান অসুবিধা হচ্ছে এটা খুব নয়েজি থাকে, বাতাসটা যে যায় এয়ার প্লাস সার্কিট ব্রেকার যখন যেখানে কাজ করে তার পাশে খুবই আওয়াজ হয় যেমন সেই আওয়াজটা হচ্ছে শব্দ দূষণ ঘটায় এবং হচ্ছে। এবার সুবিধাগুলো একটু পড়েন তো, সুবিধাগুলো মনে হয় না বোঝানোর কিছু আছে, আপনার সুবিধাগুলো একটু রিডিং করেন। মিট থাকবে হচ্ছে এই সেকেন্ডসের একটা শেষ পর্যন্ত মিটের সিলেবাস আর কি। আর দুইটা ব্রেকার বাকি আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আর SF6 সার্কিট ব্রেকার, এটা মেবি আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। আজকে এতটুকুই থাকবে। অ্যাটেন্ডেন্সটা দ্রুত দেন।
কোথায় অ্যাটেন্ডেন্স? আচ্ছা, আপনাদের তো এবার সিটি অ্যাসাইনমেন্ট কিছু দিলাম না। স্যার পরীক্ষা 3টে করে